রিনা আর আলিয়া বেগম কথা বলতে বলতে উঠানে যায়। চেয়ার এনে দিলে রিনা বসের সামনে, আলিয়া বসে গল্প শুরু করে দেয়। রিনাকে দেখে পিছনের বাড়ির মহিলারাও চলে আসে গল্প করতে। ছোট মেয়েদের সাথে সায়ন থেকে খেলায় ব্যস্ত হয়ে যায়। এই ফাঁকে রায়দাকে খুঁজতে খুঁজতে সায়ন চলে যায় বাগানে। সেখানে গিয়ে দেখে রায়দা কাঠবাদাম কুড়াচ্ছে আর গান গাইছে। আমি কি গানের সাথে একটু মিউজিক দিব? অপরিচিত কণ্ঠ পেয়ে রায়দা ঘুরে তাকায়। আপনি তো মহা বেয়াদব, অনুমতি ছাড়া অন্যের বাগানে চলে আসছেন। বের হন এক্ষুনি, না হলে নানুকে ডাক দিব আমি। আপনি কি কাঠবাদাম নিতে এসছেন? আমাদের বাগানের বাদাম দিব না আমরা। রায়দার এমন কথায় সায়ন ঠোঁট কামড়ে হাসে। কোন ক্লাসে পড়ো তুমি? তোমাকে দেখিয়ে মনে হয় লেখাপড়া করো না, সারাদিন কুতকুত খেলো। রায়দার দিকে তাকে বিরূপ মন্তব্য করে সায়ন। এক্সকিউজ মি, আমি ক্লাস 8-এ পরীক্ষা দিচ্ছি, এবার 9-এ উঠবো। অনেক বড় হয়ে গেছি আমি। আমাকে বাচ্চা মেয়ে ভেবে ভুল করবেন না, যথেষ্ট বড় আমি, ওকে? দেখতেই পাচ্ছি এত বড় হয়ে গেছো, বিয়ে করে বাচ্চা সামলানোর জন্য উপযুক্ত। আমার কাছে একটা পাত্র আছে, বেশ নাম ডাক্তার, তবে সে বুড়ো হয়ে গেছে। বয়স বেশি না, ধরো 80 হবে। তোমার নানুর কাছে সেই সম্বন্ধ নিয়ে এসছি আমরা। সায়নের কথা শুনে রায়দা আঁতকে ওঠে। কুড়োনো বাদামগুলো ফেলেই উঠানে দৌড় দেয়। সায়ন হাসতে হাসতে রায়দার পিছন পিছন যায়। নানু, আমি বুড়া বেটাকে বিয়ে করব না। উঠানে গিয়ে রায়দা বলে। রায়দার এমন আজ কবি কথা শুনে আলিয়া বেগম চোখ বড় বড় করে তাকায়। রিনা রায়দার কথা শুনে হাসি দেয়। এইটা রওশনের মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ মায়ের মতন সুন্দর হয়েছে, আর মনে হয় মায়ের মতোই চঞ্চল। আলিয়া বেগমকে বলে রিনা। জিভে কামড় দিয়ে রায়দা বুঝে যায় সে ভুল সময় ভুল কথা বলে ফেলেছে। দৌড়ে পুকুর পাড়ে চলে যায় সে। গাছে হেলান দিয়ে সায়ন সব দেখছে আর রায়দাকে পর্যবেক্ষণ করছে। মেয়েটাকে কেন জানি তার ভালো লাগছে। মেয়েটার কথা, দুষ্টুমি, রাগী কণ্ঠ এসব থেকে টানছে খুব। পুকুরের সাইডে বসে রায়দা বকাবকি করে সায়নের কুষ্টি উদ্ধার করছে। তোমার নাম কি? সায়নের কণ্ঠ পেয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় রায়দা। এইভাবে তাকালে ভয় পাবো তো, একটু সুন্দর করে তাকাও। সায়ন আবারও বলে। আমি এইভাবে তাকাই আপনার সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তবে তুমি একটু সুন্দর করে তাকালে, মিষ্টি করে কথা বললে এখানেই মরে যাব। আমি এভাবেই তাকাই, আপনার সমস্যা? ছবির ডায়লগ দিয়ে লাভ নেই, যত সব কই থেকে যে আসে। বিরক্তি নিয়ে বলে রায়দা। তোমার নামটা তো বললে না, আমার নামটা না হয় শোনো। আমি মোটেও আপনার নাম শুনতে ইচ্ছুক নই। সরুন, ঘরে যাব। সায়ন সরে দাঁড়ালে রায়দা ঘরের দিকে পা বাড়ায়। তুমি কথা বললে রিন রিন একটা শব্দ কানে বাজে, হয়তো তোমার ঝাঁঝালো কণ্ঠের দোষ। তোমার নাম তো জানি না, তাই আমি তোমায় রি ডাকবো। সায়নের কথা শুনে রায়দা আবারও ফিরে আসে। আপনার মাথায় সমস্যা। রি কারো নাম হয় নাকি? আমার নাম রাইদা, সবাই ভালোবেসে রাই ডাকে। আপনার দেয়া নাম একদম ফালতু। সায়নের সামনে দাঁড়িয়ে রায়দা কোমরে হাত রেখে বলে। আমি না হয় রি ডাকলাম, তুমি সাঁতার পারো? না, কিন্তু কেন? এখন যদি আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করি, তার বদলে তুমি আমাকে আমার পছন্দের নাম ধরে ডাকার অনুমতি দিবা, সাথে আমি ডাক দিলে সাড়া দিবা। বলো, রাজি তুমি? সায়ন রায়দার দিকে সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে বলে। আমার বই গেছে আপনার কথা শুনতে। কথাটা বলে রায়দা ঘুরতে নিলে পা পিছলে পুকুরে পড়ে যায়। সায়নের সাথে ঝগড়া করতে এসে পুকুরের কিনারে দাঁড়িয়েছে সেটা সে খেয়ালই করেনি। পুকুরটা বেশ বড় আর গভীর। রায়দা পানিতে পড়তেই হাত উঁচিয়ে তাকে ওঠাতে বলে। তুমি আমার শর্তে রাজি? একবার শুধু হ্যাঁ বলো, নয় মাথা নাড়াও। সায়নের কথার কোনো জবাব দেয় না রায়দা। সায়ন যখন দেখে সকলে দৌড়ে এদিকে আসছে, সাথে সাথেই সে পানিতে ঝাঁপ দেয়। পানিতে নেমে দুই হাতে রায়দাকে আগলে নেয়। সায়নকে পেয়ে বাঁচতে সায়নের গলা জড়িয়ে ধরে রায়দা। হাঁপাতে হাঁপাতে সায়নের গলার কাছে মুখ নিয়ে নিঃশ্বাস নিতে থাকে রায়দা। আর একটু হলে মরেই যেতাম। রায়দা বলে। আমি থাকতে তোমাকে কিছু হতে দেব না, এখন থেকে তুমি আমার। সায়নের অদ্ভুত কথায় রায়দা চোখ তুলে তাকায়। রায়দাকে পাড়ে তুলে দিয়েছে সায়ন, তারপরও রায়দা সায়নের দিকেই তাকিয়ে আছে। আলিয়া বেগম এসে রায়দাকে ঘরে নিয়ে যায়। পুকুর থেকে উঠে সায়ন সিঁড়িতে বসে আর নিজের গলায় হাত রাখে, যেখানে রায়দা হাত রেখেছিল। কেন জানি রায়দার স্পর্শ সায়নের ভালো লাগে। রিনা এসে আলেয়ার দেয়া গামছা দিয়ে সায়নের মাথা মুছে দেয়। এরপর তারা বাড়ি ফিরে যায়। সেদিনের ঘটনার পর রায়দা ধরেই নেয় ছেলেটার মাথায় সমস্যা আছে।
তাই সে বিষয়টা মাথা থেকে ছেড়ে ফেলে। এরপর অবশ্য সায়নকে দেখলেই পালাতো, চেষ্টা করতো সায়নের সামনে না আসার। আরও দুটো পরীক্ষা বাকি রায়দার, এরপর সে কি করবে কিছুই ভাবেনি। তবে কেন জানি সে আর নানু বাড়ি থাকতে চাইছে না। আজকাল তার নিজেকে অসহায় লাগে। মান্নান রাফেদকে কল দিয়ে কয়েকদিন বলেছে তাকে বাসায় ফেরত নিতে, কিন্তু মান্নান রাফেদ তাকে সবসময় ব্যস্ততা দেখাচ্ছে। এক সকালে ঘুম থেকে উঠে মান্নান রাফেদকে কল দেয়, কিন্তু সে কল রিসিভ করে না। সারাদিন পেরিয়ে রাত নেমে এলে মান্নান রাফেদ কল ব্যাক করে। বাবা, আমি এখানে থাকবো না, আমাকে প্লিজ নিয়ে যাও, আমার এখানে ভালো লাগছে না। রায়দা কান্নারত অবস্থায় বলে। কি হয়েছে মা? হঠাৎ কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? মান্নান রাফেদ জিজ্ঞেস করে। আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। তুমি আমাকে না নিলে আমি একাই চলে আসব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাম্মাকে বলবো তোমাকে নিয়ে আসতে। এখন কান্না থামাও। তুমি না লক্ষ্মী মেয়ে, এভাবে কান্না করলে আমারও তো খারাপ লাগে। আমার পরীক্ষা শেষ হয়েছে, মামাকে বলো না জলদি আসতে। ঠিক আছে বলবো, কল রাখছি, তোমার মা ডাকছে আমাকে। মান্নান রাফেদ কল কেটে দিলে রায়দা চুপ করে বসে থাকে। পরের দিন দুপুরবেলা বাসায় কেউ নেই। রায়দার নানু রান্না শেষ করলে পিছনের বাড়ির চাপকল থেকে গিয়েছে পানি আনতে, আর রায়দা পুকুরের সিঁড়িতে বসে গোসল করছে। গোসল সেরে তোয়ালে মাথায় পেঁচিয়ে ঘরে যায় ভেজা জামাকাপড় পাল্টাতে। জামাকাপড় পাল্টানোর সময় দরজায় কেউ নক করে। ভর দুপুরে দরজায় কেউ নক করে রায়দা ভয় পেয়ে যায়। জলদি জামা পাল্টে চিন্তা করতে থাকে কী করবে। একটা সময় দরজা খুলে কিছুটা ফাঁকা করে উঁকি মেরে রায়দা তাকায়। তার অর্ধেক চেহারা আর চুল দেখা যাচ্ছে। ভর দুপুরে সায়নকে দেখে তার চোখে মুখে আতঙ্ক। মাথা থেকে তোয়ালে সরিয়ে বিছানায় রেখেছিল, যার ফলে ভেজা চুল থেকে টপাটপ পানি পড়ে মাটি ভিজে যাচ্ছে সে। সায়ন আশেপাশে তাকিয়ে বুঝলো রায়দা মাত্র গোসল সেরে এসেছে। কাকে চাই? রায়দা প্রশ্ন করে। নানু বাসায় আছে? সায়ন পাল্টা প্রশ্ন করে। কেউ নেই, যান এখান থেকে। বাসায় কেউ নেই, তাই আপনাকে ওয়েলকাম করতে পারছি না। কথাটা বলে রায়দা মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। অনেক ভয় পেয়েছিল সে। সায়নের মুখে হাসি ফুটে ওঠে। সময় হোক, তারপর বলবো কাকে চাই। বিড়বিড় করে কথাগুলো বলে দরজার পানে চেয়ে থাকে সায়ন। বিড়বিড় করে কথাগুলো বলে দরজার পানে চেয়ে থাকে সায়ন। পকেটে 2 হাত ঢুকিয়ে সেখান থেকে চলে যায় সে। কিছুক্ষণ পর সায়নের সারা শব্দ না পেয়ে দরজা খুলে উঁকি দেয় রায়দা। কাউকে দেখতে না পেয়ে আবারও দরজা লাগিয়ে দেয়। সকালে রায়দার ঘুম ভাঙে অ্যালার্মের শব্দে। ফোনটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করে উঠে বসে। রাতের বেলা পুরনো ঘটনাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল সে। বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। রেডি হয়ে ব্যাগ নিয়ে বসার ঘরে আসলে দেখে মান্নান রাফেদ বসে টিভি দেখছে, তার পাশে মারিয়া বসা। এত জলদি? নাস্তা খেয়ে বের হও। রায়দা বলে। মান্নান রাফেদ ঘড়ির দিকে তাকিয়ে বলে। প্র্যাকটিস আছে, তারপর ক্লাস, ল্যাব, আবার ক্লাস, সব মিলিয়ে সারাদিন ব্যস্ত আজকে আমি। ক্যান্টিন থেকে খেয়ে নিব, থাকো আসছি। কথাগুলো বলে রায়দা বাসা থেকে বেরিয়ে যায়। রওশন আরা মান্নান রাফেদকে বলে। সময় হলে মেয়ে নিজেই আমাকে সব বলবে, এত উতলা হওয়ার কিছু নেই। কথাগুলো বলতে বলতে রওশনারা নিজের রুমে যায়। মান্নান রাফেদ চিন্তায় পড়ে যায় বিষয়টা নিয়ে। বাসা থেকে নেমে সায়নের গাড়ি দেখতে পায় না রায়দা। সে বুঝে যায় সায়ন হয়তো বাসায় ফিরে গেছে। রিক্সা রেখে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয় সে। ভার্সিটিতে এসে সকালবেলা প্র্যাকটিস শেষ করে ক্লাস করতে চলে যায় রায়দা এবং তার বন্ধুরা। ক্লাস শেষ করে ল্যাব ক্লাসের আগে সবাই গাছতলায় এসে বসে বিশ্রাম নিতে। কে কে খাবি? কে কি খাবি বল, নিয়ে আসি। অর্ক জিজ্ঞেস করে। আমার জন্য মিল্কশেক। রায়দা বলে। আমার জন্য কোল্ড কফি। পায়েল হাত তুলে বলে। আমার জন্য চা। রুহি বলে। এই গরমে তুই চা খাবি? এলিয়েন কোথাকার! বাপ্পি রুহির দিকে তাকিয়ে বলে। তুই যখন ঠান্ডা আইসক্রিম খাস আমি কিছু বলছি? তুই নিজে এলিয়েন। রুহি বাপ্পির কথায় ফোড়ন কেটে বলে। ল্যাব ক্লাসটা করে সবাই লাঞ্চ করতে বের হব। আপাতত যে যা খেতে চাই খাক। হাত ঘড়ি দিকে তাকিয়ে অর্ক বলে। অর্কের কথা শুনে রুহি মুখ তুলে তাকায়। বাপ্পি আর অর্ক চলে যায় ক্যান্টিনে। ফাহিম পায়েলের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে, আর পায়েল ফোনে রুবেলের সাথে বার্তা আদান প্রদানে ব্যস্ত। জি ভাই, মনে থাকবে। আপু এই চিঠিটা আপনাকে দিতে বলেছে ওই ভাই।
এক ছেলে রায়দার দিকে একটা চিঠি বাড়িয়ে দিয়ে বলে। রায়দার চোখ জোড়া ছোট ছোট করে তাকালে দেখে দূরে সায়ন দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে চিঠিটা নিলে ছেলেটা সেখান থেকে চলে যায়। রুহি কৌতূহল চোখে রায়দার দিকে তাকালে দেখে রায়দার চোখে মুখে বিরক্তি। চিঠিটা খুলে রায়দা মনে মনে পড়তে শুরু করে। প্রিয় বউ, প্রথমে আমার একরাশ ভালোবাসা নাও। তোমাকে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। তোমার সাথে সংসার করার পর বুঝেছে প্রেমিক পুরুষরা কেন সবসময় তাদের কল্পনার নারীকে নিজের করে যায়। আমি সেই ভাগ্যবান প্রেমিক পুরুষদের মধ্যে একজন, যে তার স্বপ্নের রমণীকে নিজের করে পেয়েছে, হয়তো কিছু সময়ের জন্য। কিন্তু বিশ্বাস করো, যতটুকু সময় তুমি আমার সাথে কাটিয়েছ, সেই সময়টুকু আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। আমি জানি আমি তোমার উপযুক্ত না, তবুও বলবো, আমার মতো তোমায় কেউ ভালোবেসে চায়নি কিংবা চাইবে না। এই অধম প্রেমিককে ভুল বোঝাবুঝি দূর করার একটা সুযোগ দাও, নাহলে তোমার প্রেম তৃষ্ণার প্রেমিকটা অকালে প্রাণ হারিয়ে শহীদ হবে। এতে তোমার একমাত্র বর। চিঠিটা পড়ে রায়দা সায়নের দিকে তাকায় অবাক চোখে। রায়দার দিকে তাকিয়ে সায়ন আলতো হেসে এগিয়ে আসে। সায়নকে আজ দেখে রায়দা উঠে ক্লাসের দিকে হাঁটা দেয়। পায়েল, ফাহিম, রুহি বুঝতে পারছে না কেন রায়দা চলে গেল কিছু না বলে। সায়ন হতাশ চোখে রায়দার যাওয়ার পরে তাকিয়ে নিজের গাড়ির কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। ল্যাবে এসে রায়দা চুপ করে বসে থাকে। হাতে থাকা চিঠিটা ফেলতে গিয়েও কি মনে করে ভাঁজ করে ব্যাগে রাখে। একটু পর বাকিরা এসে রায়দাকে ঘিরে বসে। অর্কের কাছ থেকে হাত বাড়িয়ে মিল্ক শেকটা নিয়ে নেয় রায়দা। সত্যি করে বল তো, আবার কি ঝামেলা পাকিয়েছিস? পায়েল রায়দার বাহুতে চিমটি কেটে জিনিস করে। আমি ঝামেলা পাকাই? পায়েল রায়দার বাহুতে চিমটি কেটে জিজ্ঞেস করে। রায়দা রাগে দৃষ্টিতে তাকিয়ে পায়েলকে জিজ্ঞেস করে। না, ঝামেলা তো আমি পাকাই। তুই এত ঝামেলা করিস যে তোর নাম ঝামেলার আত্মা দেওয়া উচিত। পায়েল রায়দার কথায় ফোড়ন কেটে বলে। বরের সাথে ঝগড়া করেছিস, হেয়ালি না? অর্ক জিজ্ঞেস করে। ঝগড়া কেন করব? রায়দা জবাব দেয়। তাহলে বেচারা অমন আমসত্ত্বের মতন চুপসে ছিল কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বাপনি বলে ওঠে। আমরা আর একসাথে থাকছি না, উনি তাই চেষ্টা করছে আমাকে বানানোর। রায়দার কথা শুনে কেউ ঘটনার আগাগোড়া কিছুই খুঁজে পায় না। করে ক্লিয়ার করে বলতো। অর্ক বিরক্ত হয়ে বলে। ওনার আগে স্ত্রী এবং সন্তান রয়েছে, সেজন্য আমি তাকে ছেড়ে চলে এসেছি। রায়দার কথা শুনে পাঁচজনই বিস্মিত চোখে তাকায়। বরের সাথে ঝগড়া করেছিস, হেয়ালি না করে ক্লিয়ার করে বলতো কি বলছিস। এগুলো তোর মাথায় ঠিক আছে? আমি নিজে ওনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, বিয়ে তো দূর, প্রেম করার খবরও পাইনি। অর্ক রায়দার কথার জবাবে বলে। শোন, বিষয়টা এখন 50-50। মেয়েটা বলেছে সায়ন তার স্বামী, আর সায়ন বলেছে মেয়েটা স্ত্রী না। আমি যতদূর সায়নকে চিনি, সে এত সেন্সিটিভ বিষয় নিয়ে আমাকে মিথ্যে বলবে না। তার মানে মেয়েটা মিথ্যে বলছে, আবার উল্টোটাও হতে পারে। অবশ্যই এতে আমার আপাতত মাথা ব্যথা নেই। রায়দা বলে। তার মানে তুই জানিস এবং মানছিস বিয়ের বিষয়টা মিথ্যা, তাহলে সব মিটমাট করছিস না কেন? অর্ক জিজ্ঞেস করে। ওনার সাথে আমার পুরনো হিসাব বাকি, তাই তো আমি ইচ্ছে করেই ধরা দিব না। এই সুযোগে এক ঢিলে দুই পাখি মারবো। রায়দার কথা শুনে কেউ আর কথা বাড়ায় না। নিজেদের খাওয়া শেষ করে ল্যাবের জন্য প্রস্তুতি নিতে থাকে। সকলেরই জানা রায়দাকে দিয়ে জোর করে কিছু করা যায় না। রায়দা নিজে যেটা ঠিক করে সে সেটাই করে। ল্যাব ক্লাস শেষ করে রায়দা বন্ধুদের সাথে খেতে বাইরে যায়। রেস্টুরেন্টে গিয়ে কেন জানি রায়দার আর খেতে ইচ্ছে হয় না। না খেয়ে সেখান থেকে বের হতে চায়, কিন্তু অর্ক রায়দাকে যেতে দেয় না। জোর করে রায়দাকে বসালে সে অল্প খাবার খায়। খাওয়া শেষ করে ভার্সিটিতে চলে যায় শেষ ক্লাসটা করতে। ক্লাসের মধ্যেই রায়দা বুঝতে পারে তার শরীর খারাপ লাগছে। অর্ককে বলে ক্লাস থেকে বেরিয়ে যায় সে। ভার্সিটির গেট পেরিয়ে রিক্সা ডাক দেয়। এ বাবা, যাবা? রায়দা রিক্সাওয়ালাকে বলে। মামা যাবে না, কিন্তু আমি যাব। চলো, কোথায় যাবা? নামিয়ে দিই। সায়ন বলে ওঠে। সায়নের কণ্ঠ পেয়ে রায়দা ঘুরে পিছনে তাকায়। আপনি এখনো যাননি? সায়নকে প্রশ্ন করে রায়দা। তুমি যখন ক্লাসে গেলে সে ফাঁকে একটু ফ্ল্যাটে গিয়েছিলাম, এখন আবার আসলাম। ভাগ্যে শেষ ছিলাম, না হলে তো তুমি পালিয়ে যেতে। সায়নের কথার প্রতিক্রিয়া না দেখে রায়দা আবারও রিক্সাওয়ালার সাথে কথা বলতে শুরু করে। মামা চলো, তোমায় মামা চলো, তোমায় দ্বিগুণ ভাড়া দিব। আচ্ছা মামা, বলো তো
স্বামী স্ত্রীর মধ্যে কি ভুল বোঝাবুঝি হয় না? তোমার সাথে কি কখনো মামির ভুল বোঝাবুঝি হয়নি? রাগের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রীর চলে যাওয়াটা কি উচিত বলো? সায়নের এমন কথায় রায়দা অগ্নি দৃষ্টিতে তাকায়। রিক্সাওয়ালা কিছু না বুঝে হাসতে হাসতে রিক্সা টেনে চলে যায়। রৌদ্র তাপে রায়দার মাথা ঘুরছে। তারপর সে হার না মেনে এগিয়ে যায় রিক্সা খুঁজতে। প্রতিটা রিক্সায় বাধা দেয় সায়ন, যার ফলে রায়দা রিক্সা পায় না। বিরক্ত হয়ে রায়দা হাঁটতে শুরু করে। রায়দার সাথে সাথে সায়নও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর দুজনে চলে এসেছে। জেদ কেন করছো রি? গাড়ি ডেকে তুমি ক্লান্ত শরীরে হাঁটছো, এটা আমার মোটেও ভালো লাগছে না। রায়দার হাত টেনে সায়ন বলে। হাঁটছি তো আপনার কারণে, একটা রিক্সাতেও উঠতে দিলেন না আপনি। রায়দা ঝাঁঝালো কণ্ঠে বলে। তুমি এখনো ডেকে কথা বললে ছোটবেলার মতন রিন রিন একটা শব্দ হয়। আপনার কি মনে হয় মাঝ রাস্তায় এসব বলে আমি গলে যাব? তুমি কি বরফ যে গলে যাবা? সায়নের কথা শুনে রায়দা জবাব না দিয়ে হাত ছাড়িয়ে আবারও হাঁটতে থাকে। আমরা কোথাও বসে একটু কথা বলি, বেশি না 10 মিনিট সময় নেব। আফরিনের সাথে তোমাকে কথা বলিয়ে দিলে তুমি বুঝতে পারবা আমি মিথ্যে বলছি না। সায়ন রায়দার পথ আটকে বলে। আমার কাছে ফালতু কাজের জন্য সময় নেই, সরুন আপনি। সায়নের বুকে মৃদু ধাক্কা দিয়ে রায়দা বলে। সায়ন রায়দার হাত ধরতে নিলে রায়দা মেন রোডের দিকে চলে যায়। হুট করে রায়দার শারীরিক খারাপ লাগাটা বেড়ে যায়। আস্তে আস্তে ঝাপসা দেখতে শুরু করে সে। মাথাটা ঘুরতে থাকে। দম নিয়ে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করতেই সায়ন এসে রায়দার হাত ধরে টান দেয়। সায়নের হাতের আলতো স্পর্শ পেয়ে ধীরে ধীরে রায়দার চোখ জোড়া বন্ধ হয়ে রাস্তার মাঝেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে রায়দা। পাশ ফিরে রায়দাকে রাস্তায় পড়ে থাকতে দেখে সায়ন কি করবে বুঝে উঠতে পারে না। মুহূর্তে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। হুঁশ ফিরতেই রায়দাকে রাস্তা থেকে তুলে বুকে আগলে নেয় সে। মানুষজন এসে দুজনকে ঘিরে ভিড় জমায়। এক ছেলে রিক্সা ডেকে দিলে রায়দাকে নিয়ে হাসপাতালে রওনা দেয় সায়ন। প্রতিমধ্যে রায়দার চোখ মুখে পানি দেয়, কিন্তু তাও জ্ঞান ফিরে না। সায়ন অস্থির হয়ে ফোন বের করে তার বাবাকে কল দেয়। হাসপাতালের সামনে রিক্সা থামলে রায়দাকে কোলে করে নিয়ে ইমার্জেন্সিতে ছোটে সায়ন। হাসপাতালের ভিতরে থাকা মানুষজন সায়নের দিকে তাকিয়ে থাকে। ইমার্জেন্সি রুমের বাইরে থাকা স্ট্রেচারে রায়দাকে শুয়ে নার্সদের ডাকতে থাকে সে। নার্স, একটু জলদি আসুন আর ডাক্তারকে ডাকুন প্লিজ। আমার স্ত্রীর কি হয়েছে একটু দেখুন। হুট করে রাস্তা অজ্ঞান হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরছে না। ব্যস্ত গলায় সায়ন নার্সকে ডাকে। আপনি সরুন, ইমার্জেন্সি রুমে ডাক্তার আছে, আমি রোগীকে ভেতরে নিয়ে যাচ্ছি। স্ট্রেচার নিয়ে নার্স ইমার্জেন্সিতে রুমে ঢুকে যায়। আমি একটু আসি প্লিজ, ওরা একা ছাড়লে চিন্তা আমি শেষ হয়ে যাব। সায়ন অনুরোধের স্বরে বলে। আচ্ছা দেখি, ডাক্তার অনুমতি দিলে আপনাকে প্রবেশ করতে দিব। কথাটা বলে নার্স দরজা লাগিয়ে দেয়। চিন্তিত হয়ে সায়ন পায়চারি করতে থাকে। তখন সে রিক্সাওয়ালা চলে আসে ভাড়া নিতে। দুঃখিত, আপনি কিছু মনে করবেন না। আসলে স্ত্রী কি অবস্থায় রেখে আমার মাথা ঠিক নেই, তাই আপনাদের ভাড়া দিতে ভুলে গেছে। এই নেন, পুরো টাকাটা রেখে দেন, আর দোয়া করেন আমার স্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে যায়। রিক্সাওয়ালার হাতে টাকা দিয়ে সায়ন বলে। কথাগুলো বলে রিক্সাওয়ালা চলে যায়। সায়ন দীর্ঘশ্বাস ফেলে বাম হাতের তর্জনী আর মধ্যমা আঙুল দিয়ে কপাল ঘষতে থাকে। এক্সকিউজ মি, আপনি ভেতরে আসতে পারেন। ইমার্জেন্সি রুমের দরজা খুলে নার্স সায়নকে ডেকে বলে। নার্সের ডাক শুনে সায়ন দ্রুত পায়ে হেঁটে ইমার্জেন্সি রুমে প্রবেশ করে। বিছানার পাশে গিয়ে রায়দার জ্ঞানহীন শুকনো মুখটার দিকে তাকায় সে। হাত তুলে রায়দার হাতের উল্টো পিঠে হাত রাখে। আপনি ওনার কে হন? ডাক্তার জিজ্ঞেস করে সায়নকে। আমি ওর বর হই। সায়ন জবাব দেয়। আমার চেম্বারে আসুন, বিস্তারিত কথা বলবো। কথাটা বলে ইমার্জেন্সি রুম থেকে ডাক্তার বেরিয়ে যায়। রায়দার শুকনো মুখটার দিকে তাকিয়ে সায়নও বেরিয়ে যায়। আসবো? ডাক্তারের চেম্বারে দরজায় নক করে সায়ন জিজ্ঞেস করে। হ্যাঁ আসুন। ডাক্তার জবাব দেয়। চেম্বারে ঢুকে চেয়ার টেনে সায়ন বসে। আপনার স্ত্রী মনে হয় নিজের দিকে খেয়াল রাখে না। যতটুকু মনে হচ্ছে গরমে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে। আমার যা মনে হচ্ছে উনি ঠিকমতো খাওয়া দাওয়াও করে না, শরীর যথেষ্ট দুর্বল। প্রেশারও দেখলাম লো। আজকে সারাদিন কি খেয়েছে? ডাক্তারের কথা শুনে সায়নের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। আসলে গতকালকে ওর বাবার পাশে বেড়াতে গেছে,
আমি ব্যস্ত থাকে যেতে পারিনি, তাই মনে হচ্ছে সেই সুযোগে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। সায়ন জবাব দেয়। এত কেয়ারলেস হলে তো সমস্যা। ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন। উনি বোধহয় অতিরিক্ত দুশ্চিন্তাও করে। এই বয়সে অতিরিক্ত চিন্তা স্বাস্থ্যের জন্য খুব খারাপ। শরীর যথেষ্ট দুর্বল, তাই আমি ঘুমের ইঞ্জেকশন দিতে বলেছি নার্সকে। স্যালাইন আর কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন। স্যালাইনটা এখানেই নিয়ে আসুন। প্রেসক্রিপশনে সব কিছু লিখে দিয়ে ডাক্তার বলে। সায়ন হাত বাড়িয়ে প্রেসক্রিপশনটা নেয়। আচ্ছা, স্যালাইনটা বাসায় দিলে সমস্যা? আমি আসলে আমার স্ত্রীকে হাসপাতালে রাখতে চাচ্ছি না। সায়ন ডাক্তারকে বলে। না, সমস্যা নাই। নার্স বা অভিজ্ঞ কাউকে ডেকে স্যালাইনটা লাগিয়ে নেবেন। ধন্যবাদ ডক্টর। ডাক্তারের চেম্বার থেকে বের হলে সায়ন তার বাবা আরমান শেখকে ইমার্জেন্সি রুমের সামনে দেখতে পায়। দ্রুত কদম ফেলে এসে আরমান শেখের কাঁধে হাত রাখে সায়ন। বৌমা কেমন আছে? সিরিয়াস কিছু হয় নাই তো? আরমান শেখ চিন্তিত গলায় জিজ্ঞেস করে। খাওয়া দাওয়া ঠিকমতো করেনি, তার উপর কোনো বিষয় নিয়ে বেশ চিন্তিত, সে কারণে প্রেশার লো হয়ে গেছে। গরম সহ্য করতে না পেরে হারিয়েছে জ্ঞান। ডাক্তার এখন ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আর একটা স্যালাইন লাগাতে বলা হয়েছে। আমি ভেবেছি ফ্ল্যাটে নিয়ে স্যালাইন লাগানোর ব্যবস্থা করব। সায়ন জবাব দেয়। ফ্ল্যাটে নিলে একা একা কি তুই মেয়েটার যত্ন করতে পারবি নাকি ওর এখানে সেবা যত্ন প্রয়োজন? তুই বৌমাকে নিয়ে আমাদের বাসায় চলে যা। তোর মা আছে, নিপা আছে, ওরা বৌমার দেখাশোনা করবে ঠিকভাবে। কিন্তু বাবা, তোমার বৌমা তো রাগ করবে। এত বেশি বুঝিস কেন? মেয়েটা অসুস্থ আর এখন তো ঘুমাচ্ছে। এত বেশি বুঝিস কেন? মেয়েটা অসুস্থ আর এখন তো ঘুমাচ্ছে। সুস্থ হলে তখন না হয় বুঝিয়ে বলবি। আরমান শেখের কথায় সায়ন ভাবনায় পড়ে যায় কি করবে। তোর গাড়ি কোথায়? আরমান শেখ প্রশ্ন করে। আরে ভুলেই গেছে, গাড়িটা তো ভার্সিটির পাশে পার্ক করে এসছে। তাহলে আমার গাড়ি নিয়ে বাসায় চলে যা। আমি ড্রাইভারকে কল দিয়ে বলছি তোর গাড়িটা নিয়ে আসতে। তুমি তাহলে অফিসে ফিরবে কি করে? কেন সিএনজি বা রিক্সা ডেকে নিব? অনেকদিন রিক্সায় চড়া হয় না, এই সুযোগে রিক্সায় চললে মন্দ হয় না। আরমান শেখের কথা শুনে সায়ন আলতো হাসে। ভেতরে চলো, তোমার বৌমাকে দেখে যাও। না, এই অবস্থায় বৌমাকে দেখবো না, সুস্থ হোক তখন একেবারে দেখবো। তাছাড়া বাসায় যাচ্ছে, দেখা তো হবেই। আমি চললাম, বিকেলে মিটিং আছে। বৌমাকে নিয়ে সাবধানে যাবি আর আমাকে অবশ্যই আপডেট জানাবি। কথাগুলো বলে আরমান শেখ সায়নের কাঁধে চাপড় দেয়। সায়ন এসে আরমান শেখকে জড়িয়ে ধরে। একটু পর সায়নকে ছেড়ে হাসপাতাল থেকে আরমান শেখ বেরিয়ে যায়। কাউন্টারে বিল পে করে ইমার্জেন্সি রুমে ঢুকে রায়দাকে কোলে তুলে নেয় সায়ন। কোলে করে গাড়ির কাছে এনে দরজা খুলে পিছনের সিটে শুইয়ে দেয়। গাড়ি লক করে চলে যায় ফার্মেসি থেকে ঔষধ আর স্যালাইন নিতে। ঔষধ নিয়ে এসে গাড়ি স্ট্যান্ড দেয় এসে। দুপুরের সময় হওয়াতে বাসায় ফেরার রাস্তায় তেমন জ্যাম আটকায়নি। অন্য সময়ের তুলনায় দ্রুতই বাসায় পৌঁছে গেছে। রায়দাকে কোলে তুলে বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয় সায়ন। নিপা এসে দরজা খুলে চোখ বড় বড় করে তাকায়। দরজার সামনে থেকে সর। নিপাকে ধমক দিয়ে সায়ন বলে। দরজা থেকে সরে নিপা চিল্লিয়ে বলে। মিসেস রিনা রুমে শুয়েছিল। নিপার ডাকে শোয়া থেকে উঠে আসে। ততক্ষণে রায়দাকে কোলে করে নিয়ে নিজের রুমে ঢুকছে সায়ন। নিপা সায়নের পিছু পিছু রুমে আসে। এরপর মিসেস রিনাও আসে। জলদি বিছানাটা থেকে জামা কাপড় সরিয়ে বালিশ টেনে দেই পাশে। নিপাকে বলে সায়ন। সায়নের কথা মতো নিপা জলদি জলদি কাজ করতে থাকে। মিসেস রিনা এসে সায়নের পাশে দাঁড়িয়ে রায়দার ঘুমন্ত মুখটার দিকে তাকায়। তোমার বৌমা। মিসেস রিনার দিকে তাকিয়ে সায়ন বলে। সেটা তো আমি দেখেই বুঝেছি, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছি না। মেয়েটা কি অসুস্থ? মিসেস রিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করে। বলবো সব, একটু সময় দাও। নিপার কাজ হয়ে গেলে রায়দাকে নিয়ে বিছানায় শুইয়ে দেয় সায়ন। রায়দাকে ঠিকঠাক শুয়ে সায়ন এসে তার মায়ের সামনে দাঁড়িয়ে বিস্তারিত সব বলে। সব শুনে সায়নের মায়ের খারাপ লাগে। মেয়েটা হুট করে এমন নিজের প্রতি অবহেলা শুরু করলো, আর তুই ওর দিকে একটু খেয়ালও দিলি না। তা কি নিয়ে তোদের মধ্যে ঝামেলা হচ্ছে সেটা তো বলবি না? কি করেছিস তুই আবার?
মায়ের প্রশ্নের কি জবাব দেবে সেটা শায়ন খুঁজে পায় না। এই মুহূর্তে আফরিনের বিষয়টা তার মাকে বললে সে যে উল্টো প্রতিক্রিয়া দেখাবে সেটা ভালো করেই শায়ন জানে, তাই সে বিষয়টা লুকায়। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তবে মেয়েটাকে বাসায় এনে ভালোই করেছিস। আরে মা, তেমন কোনো ঝামেলা না। ছোটোখাটো যেটা সবার সংসারেই হয়, ছোটোখাটো যেটা সবার সংসারে হয় আর কি। আমি ফার্মেসির কাউকে ডেকে আছে স্যালাইন লাগানোর জন্য। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় সায়ন। মিসেস জিনা এসে রায়দার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। নিপা একটা তাওয়ালে ভিজিয়ে আন, মেয়েটার মুখ মুছে দেই। মেয়েটা দেখেই বোঝা যাচ্ছে, মুখটা দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড ক্লান্ত আর দুর্বল। শোন, তাওয়ালে দিয়ে তারপর গিয়ে ফ্রিজ থেকে মাংস নামা, আমি আসছি রান্নাঘরে। মেয়েটার জন্য কিছু রান্না করে রাখবো যাতে ঘুম ভাঙলে খেতে পারে। মিসেস জিনার কথা মতো নিপা একটা তোয়ালে ভিজিয়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। তোয়ালে দিয়ে রায়দার মুখ, গলা আর হাতগুলো মুছে দেয় এসে। কিছুক্ষণ পর সায়ন একজন ছেলেকে নিয়ে আসে। সে রায়দার হাতে ক্যানোলা পরে স্যালাইন লাগিয়ে দিয়ে চলে যায়। রুমের দরজা আটকে সায়ন ঢুকে গোসল করতে। গোসল সেরে বেরিয়ে রায়দার কাছে আসে। রায়দা গভীর তন্দ্রায় নিমজ্জিত। হাত বাড়িয়ে রায়দার বদ্ধ নয়নজনের স্পর্শ করে সায়ন। তার ইচ্ছে করছে রায়দাকে জড়িয়ে ঘুমাতে, কিন্তু এই মুহূর্তে রায়দার অসুস্থতার কথা ভেবে নিজের ইচ্ছেকে দমিয়ে ফেলে সে। রায়দার ডান হাত টেনে চুমু দেয়, তারপর নিজের গালে ছোঁয়ায়। বালিশ টেনে রায়দার দিকে ফিরে শুয়ে পড়ে। রায়দার স্পর্শ পেতে তার হাত টেনে নিজের বুকে রেখে চোখ জোড়া বন্ধ করে ফেলে সে। নিভু নিভু চোখে রায়দা এদিক ওদিক তাকায়। তার মাথাটা এখনো ঘুরছে, সেই সাথে তন্দ্রায় চোখ জোড়া লেগে যাচ্ছে। বাম হাত টেনে উঠাতে নিলে ব্যথা অনুভব করে, তারপরও হাতটা টেনে কপালে চেপে ধরে। পাশ ফিরতে নিলে দেখে সায়ন তার পাশে ঘুমাচ্ছে, তাও তার হাত ধরে। আবছা আবছা সব কিছু দেখে রায়দা সব গুলিয়ে যায়। তন্দ্রায় চোখ জোড়া বন্ধ করে আবারও ঘুমের দেশে পাড়ি দেয় সে। হুট করে রায়দার ঘুম ভেঙে যায়। চোখ খুলে সিলিংয়ের দিকে তাকায় সে। অপরিচিত সিলিং দেখে এসে শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে। মাথাটা ভার হয়ে আছে, বুঝতে পেরেই ডান হাত দিয়ে মাথাটা চেপে ধরে উঠে বসে। চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ঘুমের রেস কেটে গেলে চোখ খুলে তাকায় সে। পুরো রুমে তাকেও কাউকে দেখতে পায় না। রুমের আলো নেভানো, তবে বাহির থেকে যথেষ্ট আলো আসছে, যার দরুন পুরো রুম স্পষ্ট। পাশে তাকালে দেখে কেউ নেই। বাম হাতে ভারী কিছু অনুভব করলে দেখে হাতে ক্যানোলা লাগানো, তার সাথে স্যালাইন চলছে। রায়দা বুঝতে পারছে না সে কোথায় কিংবা তার হাতে ক্যানোলা কেন। মনে করার চেষ্টা করে কি হয়েছিল, কিন্তু কিছুই মনে করতে পারে না। ক্যানোলা থেকে স্যালাইনের নলটা খুলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু দুর্বল শরীরে সায় দেয় না। উঠতে নিলেও মাথা ঘুরতে শুরু করে আবারও। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। খাট ধরে ধীরে ধীরে উঠে এদিক ওদিক তাকে বাথরুমের দিকে যেতে থাকে সে। আলো না জ্বালিয়ে বাথরুমে ঢুকে বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানি ঝাপটা দিতে থাকে। চোখে মুখে পানি দেওয়া হলে মাথা নুয়ে কলের নিচে রাখে। বেশ কিছুক্ষণ পর কলের পানি নিচে মাথা রাখায় অনেকটা ভালো লাগতে থাকে। মাথা তুলে ভেজা চুলগুলোর পানি ছাড়াবার চেষ্টা করে। বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে একটা তোয়ালে খুঁজে পায়। তোয়ালেটা দিয়ে মাথা মুছতে থাকে। মাথা মুছতে মুছতে রুমের সে চারিপাশে তাকায়। ওয়ার্ড্রপের ওপর সিগারেটের প্যাকেট আর লাইটার দেখে রায়দা এগিয়ে এসে হাতে নেয়। তাহলে এটা সায়নের রুম? রায়দা বিড়বিড় করে বলে। প্যাকেট আর লাইটার রেখে রুমের দরজার সামনে গিয়ে খোলার চেষ্টা করে। বুঝিয়ে দরজা বাহির থেকে লাগানো। দরজায় নক করতে থাকে কয়েকবার, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বিরক্ত হয়ে বিছানায় এসে বসে। একটু পর দরজা খোলার শব্দ পেয়ে রায়দা মুখ তুলে তাকায়। নিপা দরজা খুলে রায়দাকে দেখিয়ে চিল্লাতে থাকে। নিপার চিল্লানিতে রায়দা চরম বিরক্ত হয়। নিপা এসে রায়দার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে। মিসেস জিনা রুমে প্রবেশ করলে রায়দা বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। আরে বসো তুমি, নিপা রুমের লাইট জ্বালা। রায়দা মিসেস জিনার দিকে তাকিয়ে চেনার চেষ্টা করে, কিন্তু চিনতে পারে না, তবে আন্দাজ করতে পারে এটা কে। নিপা আলো জ্বালিয়ে দিলে সাথে সাথে রায়দা চোখ বন্ধ করে ফেলে। এমনিতেই মাথাটা ভার হয়ে আছে, তারপর আলো চোখে পড়ায় অসহ্য লাগতে শুরু করে তার। কখন উঠেছো তুমি? স্লাইনটা তো শেষ হয়নি। মাথা ভেজা কেন তোমার? মাথায় কি পানি দিয়েছো? টাওয়ালটা দাও, আমি মুছে দিচ্ছি।
মিসেস জিনা একের পর এক কথা বলতেই থাকে আর রায়দার মাথা মুছতে থাকে।